তুই এলি এত রাতে? তুই তো ডাকলি, না এসে পারি? চোখে জল কেন? বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? তুই হাসছিস? চুপ কর। আজ তুই শুধু বস, কিছু বলিস না। তুই ঘুমাবি? না রে, আজ আর ঘুম আসছে না। আজকে চোখের পাতা ভার নয়, হালকা লাগছে। চুপ কর প্লিজ, আজ কিছু বলিস না। একটা গান শোনাবি রে? তারপর কিছু থেমে গেল, কিছু চলতেই থাকলো। আবার কখনো দেখা হবে? বেশি দূর যাব না, আবার একদিন দেখা হবেই। তুই খুঁজবি? তুই হারিয়ে যাবি কোথায়? আমি তো তোকে চিনি, কোনো শব্দ ছাড়াও। আজ আমি একটু চোখ বুঝি, শুধু তোর গান শুনে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। বাসনার বশে মন অবিরত, ধায় দশ দিশে পাগলের মতো। স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বৃষ্টি হোক বা ঝড়, ট্রেন হোক বা বাস, অফিস হোক বা রান্নাঘর, ময়দান হোক বা গঙ্গার ঘাট, নবীন হোক কিংবা প্রবীণ, সবার জন্য সব সময় সব জায়গায় গল্পে বাচক মন, স্টোরি শেডস। আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। নাম, চরিত্র, ঘটনা এবং নেশা পদার্থ সেগুলো কাল্পনিক। ধূমপান, মদ্যপান একেবারে ভালো না, প্লিজ করবেন না। আজকের গল্প জিনিয়া চ্যাটার্জির তোমার বিরহে রহিব বিলীন। গল্পটি ভালো লাগলে লাইক করে হাইপ করে দেবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত এবং শেয়ার করবেন বন্ধু, আত্মীয়, পরিবারের সঙ্গে। সকাল থেকে আজ যেন মুখ ভার আকাশের। জমাট বাঁধা একরাশ কালো মেঘের দল জানান দিচ্ছে বৃষ্টি আসার পূর্বাভাসকে। তিলোত্তমার অফিস পাড়া হিসেবে নিজেকে পরিচিত করে তোলা ডালহৌসির আকাশ ছোঁয়া অফিস কমপ্লেক্স থেকে এক প্রকার হতাশ মুখে বেরিয়ে আসে এক যুবক, সাম্য চৌধুরী। সামনের লাল সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে উঠে জানালার ধারে সিটটা নিজের দখলে নিয়ে নেয় সে। ইতিমধ্যেই শুরু হয়ে যায় অঝোর ধারায় বৃষ্টি। ভাগ্যক্রমে ভিজতে গিয়েও বেঁচে যায় সাম্য, কিন্তু
ভাগ্য কি সত্যিই তার সহায় রয়েছে? তাহলে কেন সে সামান্য একটা চাকরিও জোটাতে পারছে না? যদিও চাকরির বাজারের মন্দার কথা তার অজানা নয়, তবুও শিক্ষিত বেকারের দলে যে তাকে নাম লেখাতে হবে সেটা আশা করেনি সাম্য। না, বেশি কিছু পাওয়ার ইচ্ছে তার কখনোই নেই, শুধু নিজের যোগ্যতা অনুযায়ী একটা চাকরি। লাখ টাকার মাইনে সে আশা করে না, ওই 30-40 হাজার টাকা হলেও তার প্রিয়তমার হাতটা অন্তত তার বাবার কাছে চাইতে পারবে। কিন্তু একের পর এক চাকরি হাতছাড়া হওয়ার সাথে সাথেই যেন তৃষিতার হাতের স্পর্শ আলগা হওয়ার দুঃস্বপ্ন ঘিরে ধরে সাম্যকে। প্রবল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে একজোড়া ঠোঁটের ফাঁক থেকে। সারাদিনের ক্লান্তিতে অবসন্ন হয়ে যাওয়ার শরীরখানি এলিয়ে দেয় সিটের উপর। চোখ জোড়া বন্ধ করতেই একরাশ কালো অন্ধকার দেখতে পায় সাম্য। কিন্তু হঠাৎই সব অন্ধকারকে মুছে দেয় অতীতের মধুর কিছু স্মৃতি। এই স্মৃতি তার জীবনের সব থেকে আনন্দের মুহূর্তের। এই স্মৃতি তার প্রিয়তমা তৃষিতার। আজও সেই দিনের কথা মনে পড়লে সাম্যের ঠোঁটের কোণায় ফুটে ওঠে হাসির রেখা। তার জীবনের সমস্ত সুখ, দুঃখ, হতাশা কিংবা যন্ত্রণার ওষুধ কেবলমাত্র সেই মুখখানি। ছোটবেলা থেকেই বরাবরই চুপচাপ স্বভাবের সাম্য। কখনোই সে খুব একটা বেশি কথা বলে না। নিজের পড়াশুনো আর তার ছোট্ট জগৎ নিয়ে একাই থাকত। কিন্তু স্কুল জীবনের এই শান্ত ছেলেটার মনকে ঝড়ের মতো এলোমেলো করে দেয় তৃষিতা। একে অপরের সব থেকে কাছের বন্ধু যে তারা কখন হয়ে ওঠে সে টেরই পায় না। যদিও অত্যন্ত ধনী প্রভাবশালী পরিবারের মেয়েকে বরাবরই এড়িয়ে যাওয়া পছন্দ করত সাম্য, কারণটা অবশ্য তাদের মধ্যে বিস্তর ফারাক। এত বড় ধনী পরিবারের মেয়ে কি কখনো তার মতো মধ্যবিত্ত কাউকে আপন করে নিতে পারে? এই ভাবনাটা ভাবাও ভীষণ হাস্যকর, কিন্তু তার এই হাস্যকর ভাবনাকেই সত্য প্রমাণিত করে থেকে যায় তৃষিতা। আর এভাবে কাছাকাছি থাকতে থাকতে সত্যিই যে তারা পরস্পরের কাছাকাছি চলে আসবে ভাবতেই পারেনি সাম্য। মনের একান্তে জমিয়ে রাখা ইচ্ছেগুলো যে সাম্য বন্দি করে রাখবে তা বুঝতে পেরেই হয়তো অনুভূতি প্রকাশের দায়িত্বটা তৃষিতা নিজের কাঁধেই তুলে নিয়েছিল। বরাবরই সাহসী মেয়েটা, তাই একদিন নিজের পরিকল্পনাকে সফল করবার উদ্দেশ্যে লেগে পড়ল। সেদিন সকাল সকাল সাম্যকে ডেকে পাঠিয়েছিল তৃষিতা। উদ্দেশ্য তৃষিতার মনের মানুষকে তার মনের কথা জানানো, আর এতে সঙ্গী সাম্য। যদিও সাম্য জানত না তার প্রিয়তমার মনের অধিকার তারই। বিগত 2-1 বছরে সাম্যের মুখে কথার পরিমাণ বাড়াতে পারলেও ভালোবাসার কথাটা কিছুতেই স্বীকার করাতে পারেনি তৃষিতা। অগত্যা আজকের পরিকল্পনা। সকালে সোনালি রোদ যখন ধুয়ে দিচ্ছিল প্রকৃতিকে, তখনই ঘাসে ঘেরা সবুজ মাঠের সামনে গিয়ে দাঁড়ায় সাম্য। হঠাৎ আমাকে এভাবে ডেকে পাঠানোর কারণ জানতে পারি কি মহাশয়া? উফ সাম্য, সিরিয়াস টাইমেও তোকে কি মজা করতে হবে? দেখছিস আমি এখানে টেনশন করছি, আর তুই কি না। আহা, আরে আমি তো শুধু তোর ওই মনটা হালকা করতে চাইছি। শোন, এত টেনশন করে কোনো লাভ নেই, বরং যেমনটা ভাবা হয়েছে তেমনভাবেই কাজটা হবে, একদম প্ল্যান মাফিক। ছেলেটাকে প্রথমে ডাকবি, এরপর তার প্রতি তোর মনে থাকা অনুভূতিগুলো সোজা গড়গড় করে বলে দিবি, বুঝেছিস তো? নে, এবার ফাইনাল রিহার্সালটা করে ফেলতো দেখি। তৃষিতা সাম্যের কথার কোনো উত্তর দেয় না, বরং এক অদ্ভুত মায়া জড়ানো চোখ নিয়ে তাকিয়ে থাকে তার দিকে। কি রে, বলে ফেল। এভাবে তাকিয়ে থাকলে হবে কি? হবে, নিশ্চয়ই হবে। আচ্ছা, সব অনুভূতিগুলো কি মুখে বলা যায়? কখনো কখনো কিছু কিছু অনুভূতিকে বুঝে নিতে হয়, পড়ে নিতে হয়। তুমি খুঁজলেই দেখতে পাবে তার মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে।
এই তুই স্ক্রিপ্ট কখন চেঞ্জ করলি বলতো, আমাকে বলিসনি তো। তৃষা, তুই জাস্ট অ্যামেজিং। রিহার্সাল এত ভালো হলে ফাইনাল পারফরমেন্স কি হবে আমি তো সেটাই ভাবছি। দেখবি তুই এইভাবে বললে ছেলেটা কিছুই বলতে পারবে না। শোন, এবার আর দেরি করিস না, ওকে সব কিছু বলে দে। বলেই তো দিয়েছি, এখন শুধু উত্তরের অপেক্ষা। মানে কখন বলেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে কি আমাকে এখানে ডাকার আগে? তোকে না বলে আজ পর্যন্ত কি আমি কিছু করতে পেরেছি? পারিনি তো। তাহলে এবার কিভাবে ভাবলি? আমি তো শুধু এটুকু বলেছি যে তার সামনে আমি আমার অনুভূতিগুলোকে সাজিয়ে রাখলাম, কারণ অনুভূতিরা বড্ড দামি হয়, তাদের যত্ন নিতে হয়, তাদের সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, না হলে যে তারা হারিয়ে যায়। ঠিক যেমন তোর চোখে চোখ রাখলে আমি এক পা করে নিজেদের মধ্যেকার দূরত্ব কমিয়ে নিয়ে আসে তৃষিতা। সামনের চোখে চোখ রেখে যেন বুঝিয়ে দিতে চায় না বলা অনুভূতিগুলো। তাকিয়ে দেখ না সাম্য, সত্যি কি বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? আমার না বলা প্রত্যেকটা কথা যে বুঝে যাস তুই, তাহলে আজ যখন তোর সামনে আমার অপ্রকাশিত অনুভূতিরা ধরা দিতে চাইছে, তখন কেন তাদের দেখতে চাইছিস না? একবার বোঝার চেষ্টাটা করে দেখ না। সত্যিই কি কিছু বুঝতে পারছিস না? তৃষিতাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নিঃশব্দে বুঝিয়ে দিয়েছিল সম্মতির কথা। সে সম্মতি সূচনা করেছিল এক নতুন জীবনের, এক নতুন অধ্যায়ের, একসাথে একে অপরের হাতে হাত রেখে নতুন পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকারকে। এরপর কত পড়ন্ত বিকেলের রোদ তারা একসাথে গায়ে মেখেছে, শ্রাবণের ধারাতে পরস্পরকে ভিজিয়েছে। রঙিন স্বপ্নের মতো দিনগুলো যে এভাবে ধূসর হয়ে উঠবে বুঝতে পারেনি সাম্য। হঠাৎই জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে বাসটা। সাম্য পড়ে যেতে যেতে সামলে নেয় নিজেকে। তার নেমে যাওয়ার সময় হয়ে গেছে। উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে নেমে আসে বাস থেকে। ক্লান্ত শরীরকে কোনো রকমে টেনে নিয়ে দরজা খুলে প্রবেশ করে সাম্য। ঘরের ভেতরকার বিরাজমান অন্ধকার চোখে পড়তেই সে যেন নিজের ভবিষ্যৎ দেখতে পেল। আজকাল অন্ধকার খুব ভালো লাগতে শুরু করেছে তার, যেখানে কেউ ওর দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে দেখতে পাবে না। তার হাঁপিয়ে ওঠা শরীরটা খুঁজতে পারবে না। চুপচাপ বিছানার উপর গিয়ে চোখ বন্ধ করে দেয় সে। আবারও একটা রিজেকশন। বিগত কয়েক মাসে যে কটা ইন্টারভিউ দিয়েছে তার কোনোটারই লাস্ট রাউন্ড ক্লিয়ার করতে পারেনি। জীবনের যুদ্ধে কখনোই হার না মানতে শেখা সাম্য তাই হয়তো একটু একটু করে হার মানতে শিখে যাচ্ছিল। পরের সপ্তাহে আরেকটা ইন্টারভিউ রয়েছে, সেটাই তার শেষ আশা। কোনোভাবেই সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে তৃষিতার হাত তাকে চিরদিনের মতো ছেড়ে দিতে হবে, যে তার শক্তি, তার অদম্য জেদের একমাত্র অবলম্বন। ধীরে ধীরে সময়ের খাতে এগিয়ে যেতে থাকে ঘন্টা, মিনিট আর সেকেন্ডের কাঁটাগুলো। শুধু সাম্যের জীবনেরই সময় দাঁড়িয়ে থাকে থমকে, যেন তা পথ হারিয়েছে। আজকাল কখন যে সকাল হয় বা রাত নামে তার হিসাব রাখে না সে। রেখেই বা কি লাভ? সবকিছু যে এলোমেলো হয়ে গেছে। সবেমাত্র নিজের জীবনকে গুছিয়ে রাখার স্বপ্ন দেখতে শুরু করেছিল সাম্য, কিন্তু তাতেই যেন হঠাৎই ছন্দ পতন ঘটল তৃষিতার বলা কথাগুলো। অবশ্য বিষয়টা যদি নিজের প্রেমিকার বিয়ে সংক্রান্ত হয় তাহলে
এমন অনুভূতি হওয়া অস্বাভাবিক নয়। সাম্য বরাবরই জানতো তাদের এই প্রেম কোনোভাবেই তৃষিতার পরিবার মেনে নেবে না, আর এই ভাবনাতেই শিলমোহর দিলেন তৃষিতার বাবা। তার মেয়ের জন্য উপযুক্ত পাত্রের খোঁজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। একদিকে তিনি জেদ ধরেছেন কোনোভাবেই বেকার ছেলের সাথে তার মেয়ের ভবিষ্যৎ জড়াতে তিনি দেবেন না, অন্যদিকে তৃষিতার জেদ যে সে সাম্যকেই বিয়ে করবে, তাতে যদি পালাতে হয় তাই সই। মনে মনে পরিকল্পনা করে ফেলেছে তৃষিতা। আজ সেই কারণেই প্রিন্সেপ ঘাটে ডেকে পাঠিয়েছে সাম্যকে, ঠিক বিকেলে। প্রেমিকার কথা মতোই পরন্ত বিকেলের রোদ যখন ঝিমিয়ে এসেছে তখন গঙ্গার ঘাটে পৌঁছেছে সাম্য। গত কয়েকদিন খুব একটা কথা হয়নি তাদের। তৃষিতার বিয়ের খবরটা শুনতেই আরও চুপ করে গিয়েছিল সাম্য। আজ আসার আগে যখন ক্যালেন্ডারের পাতায় চোখ রেখেছিল তখন বুঝতে পেরেছিল বিগত 4 দিন সে নিজেকে ঘর বন্ধ করে রেখেছিল। তবে আজ এক প্রকার নিজেকে টেনেই এখানে নিয়ে এসেছিল সে। কিছুক্ষণ পর তৃষিতা সেখানে উপস্থিত হলে তার চোখে পড়েছিল সাম্যের নীরবতা। গত 4 দিন যাবৎ যা সে অনবরত অনুভব করে চলেছে। তবে আজ সে জানতে চায় সাম্যের উত্তর। এখানে আসার উদ্দেশ্যকে কোনোভাবেই বিফলে যেতে দেবে না তৃষিতা। শোনো সাম্য, আজ কিন্তু আমি তোমার এই নিস্তব্ধতা চাই না। আজ আমি জানতে চাই আমাদের সম্পর্কের পরিণতি আসলেই কিছু হবে, নাকি আরও অনেক ভালোবাসাদের মতো আমাদের ভালোবাসাও অপরিণতই থেকে যাবে। সব ভালোবাসা যে রূপকথা হয় না তৃষা। এই বাস্তব সমাজ প্রতিটা মুহূর্তে আমাদের বুঝিয়ে দেয় যে আসলেই আমরা কতটা অসহায়। আর আমরা সেটা মেনে নিই, ঘুরে দাঁড়ানোর চেষ্টা আমরা করি না। কেন? কারণ আমরা ভয় পাই। আমরা ভাবি এই সমাজ আমাদের মেনে নেবে কি না। আচ্ছা, যখন আমরা ভালোবাসি তখন তো কারো কথা ভাবি না, না সমাজের না বাস্তবতার। তাহলে সম্পর্কের পরিণতির সময় কেন আমরা সমাজের কথা ভাববো বলতে পারো? ভাবতে হবে তৃষা, ভাবতে হবে, কারণ আমরাও এই সমাজেরই অংশ। আর টাকা না থাকলে কি দিয়ে পেট ভরবে? ভালোবাসা মন ভরাতে পারে, পেট না। খিদে পেলে তখন তোর মুখের সামনে খাবারটাই ধরতে হবে, বুঝেছিস? আমি সব বুঝেছি, কিন্তু আমি তো তোমাকে বলিনি যে আমার এত কিছু লাগবে। আমার শুধু তোমাকে প্রয়োজন। তুমি থাকলে আমরা সব কিছু পারবো। হ্যাঁ, একটু কষ্ট প্রথমে হবে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। সত্যি কি ঠিক হবে? আমাদের দুজনেরই বিয়ের বয়স হয়ে গেছে তৃষা। তাও দেখ, আমি এখনো বেকার। এই সমাজের মধ্যে কলঙ্কের মতো ঘুরে বেড়াচ্ছি। শিক্ষিত হয়ে কি লাভ হয়েছে বলতো? একটাও চাকরি তো জোটাতে পারিনি। কোনো পরিবার কি একজন বেকারের হাতে তার মেয়েকে তুলে দিতে চাইবে? হ্যাঁ, হয়তো চাইবে না, কিন্তু যদি মেয়েটা নিজেই নিজের হাত তাকে দিতে চায়, তখন তাকে কি ফিরিয়ে দেবে সাম্য? তাকে কি একবারও নিজের কাছে টেনে নিয়ে বলতে পারবে না, আমি তো তোমারই, ঠিক সামলে নেব তোমাকে, শুধু আমার এই হাতটা শক্ত করে ধরে রাখো? এটুকু পারবে না এটুকু বলতে? বলা আর করতে পারার মধ্যে অনেক পার্থক্য আছে তৃষা। বলতে তো আমরা অনেক কিছুই পারি, কিন্তু আসলেই তার কতটুকু করা সম্ভব হয়? প্লিজ এভাবে বলো না সাম্য। তুমি জানো আমি কখনোই কল্পনাতে মেতে থাকতে পছন্দ করি না। আমি তোমাকে ভালোবাসা দিতে পারি, আমার সীমা ওইটুকুই। তোমার সুখ বা চাহিদা পূরণ করার সামর্থ্য আমার নেই। কবে হতে পারবে তাও জানি না। আমি যে তোমার ভালোবাসাটুকুই চাই সাম্য। সেটা হয় না তৃষা। যে স্বামী তার ভালোবাসার মানুষের কোনো চাহিদাই পূরণ করতে পারবে না, সে কোনোদিনও স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। তাই কখনো কখনো ভালোবাসার চেয়ে সুখের দিকে হাত বাড়াতে হয়। তাতে কিন্তু মানুষটা বেশ ভালোই থাকে। তুমি ঠিক কি বোঝাতে চাইছো সাম্য? তোর বাবা যে তোর বিয়ের জন্য পাত্র দেখছে সেটা তো আমরা জানি।
অবশ্য তোদের মতো প্রভাবশালী বড়লোক পরিবারের পাত্রের অভাব কখনো হবে না। কে বলতে পারে সে তোকে আমার থেকে অনেক বেশি সুখে রাখলো? এই যে তুই গঙ্গার ঘাট, আমার সাথে কাটানো সমস্ত সময়গুলো সব কিছু ভুলে গেলি। সাম্য, তুমি নিজে জানো তুমি কি বলছো? কেন বলছো এসব? বলার যথেষ্ট কারণ আছে তৃষা। আর কতদিন এভাবে লুকিয়ে দেখা করব? একদিন তো সব কিছু শেষ হওয়ারই থাকে, তাই না? তুমি কি কোনোভাবে এটা বোঝাতে চাইছো যে তোমার আর আমার সম্পর্ক শেষ হতে চলেছে? বলো সাম্য, আমি তোমার থেকে উত্তর চাই সাম্য, বলো। অন্তত এই মুহূর্তে আমি তোর এই শান্ত থাকাটা মেনে নিতে পারছি না। মেনে নিতে না চাইলেও মেনে যে নিতে হয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়। হয়তো 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 আমাদের মেলামেশাটাও। আচ্ছা, বুঝলাম। তুমি এটা বোঝাতে চাইছো যে এই দেখাটাই আমাদের শেষ দেখা, এই সূর্যাস্তই আমাদের একসাথে দেখা শেষ সূর্যাস্ত। গঙ্গার ঘাটে তোমার হাতে এই আমার শেষ হাত রেখে বসাতো, আমাদের একসাথে পায়ে পা মিলিয়ে চলার সব প্রতিজ্ঞা শেষ, তাই তো? আমি তোমার হাতে সিঁদুরে নিজের স্মৃতিকে রাঙাতে চেয়েছিলাম সাম্য, কিন্তু তুমি হয়তো সেই সমাজের ভয়ে হেরে যাওয়া প্রেমিকের দলের নাম লিখিয়েছ, যারা নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিতে চায়। এই জোর ছিল তোমার ভালোবাসায়। তুই সব কিছুকে সন্দেহ করতে পারিস, কিন্তু আমার ভালোবাসাকে নয়। কোন ভালোবাসার কথা বলছো তুমি? সেই ভালোবাসা যেটা টাকার কাছে হেরে যায়, চাহিদার কাছে হেরে যায়। আদেও সেটা ভালোবাসা তো? তৃষা, যদি তুমি আমাকে ভালোবাসতে সাম্য, তাহলে আমাকে বলতে, যাই হয়ে যাক না কেন আমি তোমার সাথেই নিজের ছোট্ট সংসার সাজাবো। তাতে যদি অভাব থাকতে পারে, কিন্তু অসম্মান কখনো থাকবে না। তোর ডাকে আমি কি তোর কাছে আসতাম না? কিন্তু তুই যে এতটা ভীতু আমি আমি সত্যি জানতাম না। ভীতু আমি নই তৃষা, শুধু তোকে খুশি না রাখতে পারার ভয়, তোর স্বপ্ন না পূরণ করতে পারার যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় আমি কতটাই অসমর্থ। না সাম্য, না। আমার কাছে এই পৃথিবীর সব থেকে যোগ্য পুরুষ তুমি, সেটা ভালোবাসার দিক থেকে হোক বা অন্য দিক থেকে। আমি 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 শুধু তোমার সাথেই থাকতে চাই, তোমার পাশে, তোমার কাছাকাছি। বলো না, বলো না, নিয়ে যেতে পারবে না আমাকে? আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারবে না? পালিয়ে যাওয়াটা কোনো অপশন না তৃষা। নিজেদের ভালোর জন্য কখনো কখনো সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে হয়, যেখানে শুধু আমরা থাকব। কোনো সমাজের চোখ রাঙানি থাকবে না, কোনো অর্থের লালসা থাকবে না, শুধু এক নির্ভেজাল ভালোবাসা থাকবে। বলো না, বলো না, নিয়ে যাবে তো আমাকে? যাব, এখান থেকে অনেক দূরে, আমাদের ছোট্ট সেই পৃথিবীতে। তোকে নিশ্চয়ই নিয়ে যাব তৃষা, দেখবি আমি ঠিক পারবো তোকে খুশি রাখতে। নিজের প্রিয়তমার কাছ থেকে এক সুন্দর সন্ধ্যা উপহার পেয়ে এবং তার সাথে আমৃত্যু থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসে সাম্য। না, আর অতীতে ফিরবে না সে, বরং চেষ্টা করবে নিজেদের ভবিষ্যৎ সুন্দর বানানোর। পরের সপ্তাহেই কলকাতা ছেড়ে বাইরের কোনো শহরে পাড়ি দেবে তারা, আর সেখানেই নিশ্চয়ই কোনো না কোনো চাকরি জুটিয়ে ফেলতে পারবে সাম্য। ততদিন না হয় ছোট্ট এক কামরার ঘরে মানিয়ে নেবে দুজনে। ছোটবেলা থেকে টিউশনি বাবদ যেটুকু অর্থ সঞ্চয় করেছে তা তুলে আনবে ব্যাংক থেকে। যদিও সেই অর্থের পরিমাণ খুব একটা বেশি নয়, তবুও তৃষিতাকে সেই অভাব বুঝতে দেবে না সাম্য। সে বাড়িতে ফেরার পরেও তৃষিতা ফোনে বারবার সাহায্যের হাত বাড়াতে চেয়েছিল, কিন্তু না, সাম্য রাজি হয়নি। প্রতিশ্রুতি যখন দিয়েছে তখন তা পূরণ করার দায়িত্ব
একজন খাঁটি প্রেমিকের। হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, তার মধ্যেই সবকিছু গুছিয়ে ফেলতে হবে। দরজা খুলে ঘরে পা রাখতেই ঘড়ির দিকে চোখ পড়ল সাম্যের। ঘামে ভেজা ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল বিছানার উপর। ক্যালেন্ডারে লেখা তারিখটা বলছে আজ বুধবার। কাল এই শহর ছাড়তে হবে। তার আগে আজকে শেষ ইন্টারভিউ দিয়েই আসলো। যদিও নির্বাচিত হওয়ার আশা তার নেই, তবু এক প্রকার জোর করেই গিয়েছিল সাম্য। গত কয়েকটা দিন কিভাবে যে কেটে গেছে বোঝাই যায়নি। সেই সকালে বেরিয়ে যেত, ফিরতে ফিরতে কখনো বিকেল, কখনো অনেক রাত। ট্রেনের সিট বুকিং, নতুন জায়গার খোঁজখবর নেওয়া, এমনকি রেজিস্ট্রি অফিসে গিয়ে তাদের আইনি বিবাহের বিষয় সব কিছু একা হাতে সামলেছে সাম্য। আজ বাড়িতে পুরোপুরি একা সে, কারণ গতকালই তার ছোট পিসির বাড়িতে নিজের বাবাকে রেখে এসেছে। আপাতত ওই চাকরি খোঁজার জন্য বাইরে যাওয়ার বাহানা করে বুড়ো মানুষটাকে সেখানে থাকার কথা বলে এসেছে সাম্য। পরে যখন সময় তার ইশারাতে চলবে, তখন নিজের বানানো ছোট্ট বাড়িতে তার বাবাকে নিয়ে যাবে সাম্য। আপাতত কালকের দিনটা তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। গভীর রাতে সাম্যের ফোনে ফোন করে তৃষিতা। লন্ডন ফেরত কোনো এক ব্যবসায়ীর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তৃষিতার। কাল সকাল সকালই নাকি তারা ওকে দেখতে আসবে। এই প্রথম তৃষিতাকে ভয় পেতে দেখল সাম্য, কিন্তু এবার নিজের মধ্যে থাকা সাহসকে সঞ্চয় করে সে আশ্বাস দিল যে কোনোভাবেই এই বিয়েটা সে আটকাবেই। কাল ভোরবেলাতেই সে তার বন্ধুকে পাঠিয়ে দেবে, তৃষিতা যেন সময় বুঝে বেরিয়ে আসে। সাম্য কিছুতেই তাদের নতুন জীবনে কোনো প্রকার বাধা আসতে দেবে না। পরের দিন সূর্যোদয়ের সাথেই তৃষিতার বাড়ির ঠিক পিছন দিকে গিয়ে পৌঁছায় সাম্যের বন্ধু বিহান। আগের রাতের পরিকল্পনা মতোই তৃষিতা তার প্রয়োজনীয় সমস্ত কিছু নিয়ে নিচে নেমে আসে। এরপর সকলে চোখ এড়িয়ে বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বিহান তাকে সেটুকুই নিয়ে যাবে। এরপর বাকি রাস্তাটুকু একাই যেতে চায় তৃষিতা। কিছুক্ষণের মধ্যেই বিহান তাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিতেই তৃষিতা সামনের খালি বাসটার মধ্যে গিয়ে বসে। নির্দিষ্ট সময় ধরে তা এগিয়ে যেতে থাকে গন্তব্যের দিকে। তৃষিতা ব্যাগ থেকে ফোনটা বের করে কল করে সাম্যকে। বেশ কয়েকবার রিং হওয়ার পর পরিচিত মানুষের কণ্ঠস্বর তৃষিতার কানে পৌঁছতেই সে বলে ওঠে, শ্যামা, আমি কিন্তু প্রায় চলে এসেছি। তুই সময় মতো চলে আসবি তো? তুই একদম চিন্তা করিস না, কে বলতে পারে আমি হয়তো তোর আগেই সেখানে পৌঁছে গেলাম। সাবধানে আসবি কিন্তু, রাস্তাটা খুব একটা ভালো না। এত চিন্তা করিস না তৃষা, তোর থেকে আমাকে কেড়ে নেওয়ার মতন সাহস কারণ নেই, মৃত্যুরও না। উফ, সকাল সকাল কিসব বাজে বাজে কথা। যাগে, আমি কিন্তু তোর অপেক্ষা করব। রাখছি। রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছতেই চলমান বাসটির গতি স্থির হয়ে যায়। একে একে সিঁড়ির ধাপ পেরিয়ে যখন অফিসটির সামনে এসে দাঁড়ায় তৃষিতা, তখনও জায়গাটি বেশ ফাঁকা। সামনের খালি বেঞ্চটার দিকে এগিয়ে যেতেই হঠাৎ কারোর আওয়াজ শুনে থমকে দাঁড়ায় সে। পিছনে ফিরতেই দেখতে পায় একজন ষাটোর্ধ্ব ব্যক্তি তার দিকে হাসি মুখে এগিয়ে আসছে। আরে মা, তুমি তো সকাল সকালে এই রেজিস্ট্রি অফিসের সামনে? এখনো তো অফিস খুলতে দেরি হবে। কোনো অসুবিধা নেই কাকা, ততক্ষণ আমি এখানে অপেক্ষা করে নেব। এমনিতেও ও খুব বেশি দেরি করবে না, একটু পরেই চলে আসবে। ঠিক আছে মা, তুমি না এইখানেই অপেক্ষা করো। আমার নাম বাহাদুর আছে, কোনো দরকার হলে আমাকে ডেকো। হ্যাঁ, ঠিক আছে তো মা? তৃষিতা সম্মতি জানায়। লাল শাড়ির আঁচলটা সুন্দর করে গুছিয়ে নিয়ে বেঞ্চটাতে গিয়ে বসে সে। এখন শুধু তার প্রিয়তমের আসার অপেক্ষা। তাই বারবার সামনের বড় রাস্তার দিকে চোখ চলে যেতে থাকে তৃষিতার। এই বুঝি সাম্য এসে পড়ল, কিন্তু মানুষের ভিড়ের মাঝে কোথাও খুঁজে পায় না তাকে। কিছুক্ষণের আগের এই ফাঁকা জায়গাটাও ভরাট হতে লাগলো সদ্য বিবাহিত
যুগলদের বহু কাঙ্ক্ষিত মিলনের উল্লাসে। শুধু এই আনন্দ ছুঁতে পারল না ত্রিশিতাকে। চাতক পাখি ন্যায় সে অপেক্ষা করতে লাগলো সাম্যের এক ঝলকের। সাম্য, কোথায় তুমি? এত দেরি হওয়ার তো কথা নয়। নীল রঙের আকাশে এখন লাল আভার ছটা জানান দিচ্ছে সূর্য অস্ত যাওয়ার। কিছুক্ষণের আগের সেই ভিড় আর চোখে পড়ছে না। সিঁদুরের রঙে রাঙা হয়ে ওঠা নববধূরা তাদের চিরসখার হাত ধরে ইতিমধ্যেই পৌঁছে গেছে তাদের নতুন ঠিকানায়, এক নতুন পরিচয় সঙ্গে নিয়ে। কিন্তু ত্রিশিতার যে কিছুই পাওয়া হলো না, না কোনো নতুন ঠিকানা, না নতুন কোনো পরিচয়। তার খালি সিঁথিটাও ঠিক তার হৃদয়ের মতোই এক রাশ শূন্যতা নিয়ে রয়ে গেল। হয়তো সারা জীবনের মতো। তবুও এক ক্ষীণ আশা নিয়ে ত্রিশিতা সাম্যের অপেক্ষারত। সাম্য কি আসবে না? ফোনটাও বন্ধ করে রেখেছে। তার মানে কি ও আমাকে এখানে একা রেখে? কি হলো মা? আরে ও অফিস তো বন্ধ হয়ে যাবে। তোমার হবু স্বামী আসেনি বুঝি? চোখের কোণে জমাট বাঁধা কান্নাকে লুকিয়ে ত্রিশিতা দুদিকে মাথা নাড়ল। বাহাদুর কাকা তার মাথায় হাত রেখে বিষাদ স্বরে বললেন, হয় এসব কত হতে দেখলাম। ভালোবাসা যে সবার প্রতি সদয় হয় না মা। তুমি মন খারাপ করো না মা, বরং নিজের বাড়িতে ফিরে যাও। তোমার পরিবারের লোকেরা তোমার অপেক্ষা করছে। তিনি চলে গেলেন, কিন্তু ত্রিশিতা যেতে পারল না। তার যে ওঠার ক্ষমতাটুকুও নেই। হঠাৎ চারিদিকে নিস্তব্ধতাকে ছিন্ন করে বেজে উঠল ত্রিশিতার ফোন। ক্লান্ত হাতে ফোনটা নিতেই বিহানের নাম ভেসে উঠল মোবাইল স্ক্রিনে। কলটা রিসিভ করার সাথেই অপর প্রান্তে থাকা বিহানের কাঁপা কাঁপা গলার স্বর এসে পৌঁছালো তার কানে। আসেনি, কথা দিয়েও আসেনি। আমাকেও হারিয়ে দিয়েছে বিহানদা। আমার ভালোবাসাকেও হারিয়ে দিয়েছে। না রে ত্রিশিতা, ও তোকে হারিয়ে দেয়নি, বরং আজ নিজেই হেরে গেছে, হারিয়ে গেছে এই পৃথিবী থেকে। ও তো তোকে সিঁদুরের রঙে রাঙাতে চেয়েছিল, কিন্তু আজ রক্তে আমরা শ্যামকে বাঁচাতে পারলাম না। লরিটা এমন ভাবে বাইকটাকে ধাক্কা মেরেছিল, সেখানে ওর ফোনটা বন্ধ হয়ে গেছিল, তাই হয়তো তোকে নিজের চলে যাওয়াটা জানাতে পারলো না। আমরা ওকে নিতে এসে ফোনটা চালু করতে পেরেছি। তোর অভিযোগ ছিল না যে কেন কখনো নিজের মনের কথা জানাতো না, কিন্তু দেখ, আজই তোকে সবকিছু জানিয়ে যেতে চেয়েছিল। ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, এবার দেখে নিস। বিহানের বলা কথাগুলো ত্রিশিতার হৃদয় এক প্রকার উপেক্ষাই করে গেল। তা হয়তো বুঝতে পারল না সে। বুঝবেই বা কি করে, কারণ ত্রিশিতার হৃদয়ে জায়গা করে নেওয়া প্রত্যেকটা অনুভূতি যে ঢেকে গিয়েছিল যন্ত্রণার আধারে, যে আধার আর কোনো দিনই আলোর ছায়া পাবে না। ঠিক যেমন ও সাম্যের বুক ফাটা এক আর্তনাদ বেরিয়ে এলো তার গলা ছিঁড়ে।
যাতে মিশে রয়েছে স্বজন হারানোর হাহাকার। জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে পারার আগেই যে তার ভাগ্য এভাবে সমাপ্তির ঘোষণা করে দেবে বুঝতে পারেনি তৃষিতা। যার হাত ধরে জীবনের সবটুকু পথ পেরোতে চেয়েছিল, সেই হাতের স্পর্শ ছাড়াই বাকি পথটুকু তাকে একা পেরোতে হবে। যে কাঁধে মাথা রেখে রাতের আকাশে তারা দেখার ইচ্ছে হয়েছিল, তার সব ইচ্ছেগুলো নিজের সাথে মিশিয়ে নিয়ে সে চলে গেল তারাদের দেশে। যে মুখের দিকে তাকিয়ে সে সব কিছু সহ্য করতে রাজি হয়েছিল, আর কোনো দিন সেই মুখ দেখতে না পাওয়ার যন্ত্রণা অসহ্য হয়ে উঠেছিল তৃষিতার কাছে। হঠাৎই ফোনে ঢোকা নোটিফিকেশনের শব্দটি দৃষ্টি আকর্ষণ করলো তৃষিতার। তাকাতেই দেখল বিহান ছোট্ট একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। কাঁপা কাঁপা হাতে স্ক্রিনের ওপর হাত রাখতেই সাম্যের জীবনের শেষ কিছু মুহূর্ত ধরা দিল। তাহলে মহাশয়, আজ থেকে আমাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। যে অধ্যায়ে আমরা শুধু স্বামী স্ত্রী নয়, বরং সারা জীবনে চিরসখা হব। জানো তৃষা, তোমাকে নিজের করে পাওয়ার অনুভূতিরা ঠিক যেন বসন্তের মতো। এই হাত থেকে তোমাকে সিঁদুর পরানোর উচ্ছ্বাসটাও বাঁধ না মানা স্রোতের মতো। তাই তো আসার সময় মায়ের সিঁদুরের কৌটোটা লুকিয়ে নিয়ে এসেছি। মা তো নেই, তাই ওনার অবশিষ্ট এই সম্পত্তির অধিকারিণী তুমি। আর একটা কথা, চাকরিটা আমি পেয়েছি তৃষিতা মুখার্জি, শুনছ? তাই এবার সাহস নেই তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। কোনো লন্ডন টন্ডন থেকে ফেরত আসা কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। সামনে কখনোই তোমাকে নিজের মনের অনুভূতি জানিয়ে উঠতে পারিনি, কখনোই না। তাই এই ছোট্ট ভিডিওটা বানিয়ে রাখছি। আর সবশেষে এই আইবুড়ো জীবনের শেষ গানটা তোর জন্য। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল গান। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় গান এবং সাম্যের জীবন দুটোই শেষ। হঠাৎ করেই থেমে যাওয়া সেই ভিডিওটার মতো থমকে গিয়েছিল সাম্যের জীবন। ফোনটা বন্ধ করে উঠে দাঁড়ায় তৃষিতা। সাম্য তাকে দেওয়া প্রতিশ্রুতি হয়তো রাখতে পারিনি, কিন্তু সে রাখবে। টালমাটাল পায়ে কোনো রকমে একটা ট্যাক্সি ধরে এসে পৌঁছায় হাসপাতালের সামনে। ভাড়া মিটিয়ে রিসেপশনে পা রাখতেই সাম্যের বন্ধুরা ছুটে আসে তৃষিতার দিকে। সবসময় নিজেকে গুছিয়ে চলা সেই মেয়েটির এমন অগোছালো রূপ দেখেনি তারা। এলোমেলো শাড়ির আঁচল, চোখের কোণে লেপ্টে থাকা কাজল, সারা মুখ জুড়ে ছড়িয়ে থাকা বিষণ্ণতার মাঝে নিষ্পলক এক চাহনি। এক পা করে এগিয়ে যায় সাম্যের প্রাণহীন শরীরের দিকে। আলতোভাবে নিজের ঠোঁট স্পর্শ করে তার কপালে। বিহান তার দিকে এগিয়ে দেয় সাম্যের নিয়ে আসা সিঁদুরের কৌটো আর ট্রেনের সেই টিকিট। তৃষিতা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো সিঁদুরের কৌটোটার দিকে। এরপর তা হাতে নিয়ে নিজের মনে বলে উঠল, যদি পরজন্ম বলে কিছু থাকে
তাহলে আবার দেখা হবে। সেদিনই সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে আবার তোমার সামনে গিয়ে দাঁড়াবো সাম্য, এই আশায় যে সেবার আমার খালি পড়ে থাকা এই সিঁথিকে তুমি সিঁদুরের রঙে ঠিক রাঙিয়ে তুলবে, তুমিই তুলবে। আমি কিন্তু অপেক্ষা করব আমাদের নতুন ঠিকানায়। তুমি আসবে তো চিরসখা? সাম্য। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। স্টোরি শেডস অরিজিনালস প্রেজেন্স লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ। লাভেরিয়াতে আজ তুমি শুনলে জিনিয়া চ্যাটার্জির তোমার বিরহে রহিব বিলীন। গল্প পাঠে বিশ্ববৈরাগী, গল্পের অন্যান্য চরিত্রে অনু, অর্ণব, শান, সাগর নীল, গল্পের সূত্রধার পাপিয়া রায় চক্রবর্তী, পোস্টার ডিজাইন সিদ্ধান্বিতা রিমা, আবহ S.S স্টুডিও। আসবো আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাত ঠিক 9:40-এ। ততক্ষণ পাশে থাকুন, প্রেমে থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন লাভেরিয়া।